দেশে বহু মানুষ আছে, বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবে, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। এই বিভেদগুলো চোখে পড়বে, এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের দেশে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সাপোর্ট, কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে একই প্রজেক্টে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি, তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা। এই কয়েকজনের জন্য কিন্তু এই মাজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী মন্তব্য করেছেন, ওরে না, এই ইউনিস চাচা যে কি হাড়ে বজ্জাত লোক, সেই ছবিটা ধীরে 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 কিন্তু স্পষ্ট হচ্ছে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট বিএনপির সাথে আজহারী সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা। শেখ হাসিনার সরকারের পতনের পর সারা বাংলাদেশে কেউ যদি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়ে থাকেন, সেটা হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র একটি কারণে না, পরিস্থিতিটা তখন যে আকার ধারণ করেছিল। মিজানুর রহমান আজহারী হুজুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই তার বিপক্ষে কথা বলেছিল, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা। তারা কিন্তু ধরেই নিয়েছিল তাদের বিপক্ষে মিজানুর রহমান আজহারী হুজুর কথা বলেছেন এবং তার বক্তব্যটি দিয়েছেন। এখন হঠাৎ সেইগুলো বিষয় পুরোপুরি ঘুরে যায়। বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া কিন্তু অনেক কথা বলেন, তিনি কিন্তু সবসময় দেশের পরিস্থিতি স্বাভাবিক চান এবং বিদেশে থেকেও অনেক বক্তব্য দেন। ঠিক তেমনি এখন একটি বক্তব্যের মাধ্যমে সে অনেক কথা বলে মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্যের পক্ষ নিয়ে। আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্যের বিপক্ষে কথা বলে অনেকের কি হয়েছে, অন্যদিকে বিএনপি নেতা তারেক জিয়ার কাছেও আমরা যাব, তার বক্তব্যগুলো আমরা স্পষ্ট শুনবো, মানে তার কথাতেই কিন্তু সবকিছু প্রমাণ হয়ে যায়। আসুন দর্শক, আমরা ধৈর্য সহকারে মূল অংশ বিশেষগুলো দেখে আসি। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে, এই দেশের খাল খনন করতে হবে, এই দেশের বন্যা ব্যবস্থা দূর করতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে, এই দেশে যুবক যারা আছে, বেকার যুবক যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে, বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে, বহু কাজ বাকি আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে। সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই। এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে, প্রান্তিক মানুষের পরিবার, কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা এই পরিকল্পনাগুলো করেছি। সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে 31 দফা নামে 31টা দফা দিয়েছি। নিশ্চয়ই এই 31 দফার কথা কম বেশি আপনারা শুনেছেন না? আপনারা 31 দফার কথা 31 দফার কথা আপনারা শুনেছেন। এই 31 দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই, যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই, আগে যেভাবে বলেছি, বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল। বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ।
এই জনগণের সাথে বিএনপি থাকতে চায়। বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে, প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। হয়তো আমরা সকল সময় 100% সফল হতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা আমরা বলি, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে চাই না। আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক। আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে, যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে, যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে, সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি। এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমেই আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক, যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। ডক্টর মিজানুর রহমান আজহারী একটি মন্তব্য করেছেন, কোন দলের নাম মেনশন করেন নাই, বাট বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে কোন দলকে উদ্দেশ্য করে বলেছেন, এবং যে দলকে উদ্দেশ্য করে বলেছেন সে দলও বুঝেছে, যে কারণেই এই দলটি ডক্টর মিজানুর রহমান আজহারীর উপরে খুবই ক্ষুব্ধ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন একটা দল গত 15 বছর ধরে খেয়েছে, আরেকটা দল খাওয়ার জন্য হা করে বসে আছে। তো ওনার এই বক্তব্যে বিএনপি ক্ষুব্ধ, কিন্তু প্রশ্ন হলো যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যে কি উনি কোনো মিথ্যা কথা বলেছেন? ওনার কাছে কোনো প্রুফ আছে কিনা? আপনি যদি বলেন যে এই প্রুফের জন্য রাজ সাক্ষী চান আমার কাছে, আমি আমার বহু ভিডিওতে, লাস্ট ভিডিওতেও সম্ভবত বলেছি, লাস্ট ভিডিও তো আসলে মূলত মেজর ডালিমকে নিয়েছিল, তার আগের ভিডিওতে দেখিয়েছি। রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক একজন সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক। রুমিন ফারহানা বাংলা ভিশনের টক শোতে অন রেকর্ড বলেছেন যে সারা বাংলাদেশে বিএনপির পদধারী নেতারা চাঁদাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, জমি দখলের সাথে জড়িত, তারপরে নদী খালের মাটি বা এলাকা দখলে সাথে জড়িত, মামলা বাণিজ্যের সাথে জড়িত, এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় হাইকমান্ডকে অভিযোগ করার পরেও কেন্দ্রীয় হাইকমান্ড কোনো ব্যবস্থা নেয় না। অন রেকর্ড বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এখনো দেখে আসতে পারেন। তো মিজানুর রহমান আজহারী যেটা বলেছেন, এই কথা বলার পিছনের প্রথম প্রুফ হচ্ছে রুমিন ফারহানার বক্তব্য। দ্বিতীয় প্রুফ হচ্ছে আপনি এখনই বিএনপি বা যুবদল বা ছাত্র দলের চাঁদাবাজি এই এতটুকু লিখে গুগলে সার্চ দেন, অন্তত 100টা নিউজ পাবেন। আচ্ছা, গত 5 মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আপনার এ যাবৎ প্রায় 30 জন নিহত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দল কেন? অভ্যন্তরীণ কোন্দল হয় পদ পদবি নিয়ে। যেমন ধরুন একজন নেতা, তরুণ নেতা উঠে আসতেছে, তো যিনি উপরে নেতা আছেন উনি চিন্তা করলেন ওর তো যোগ্যতা আছে, হ্যান্ডসাম, রাজনীতি বোঝে, ও তো আমার পদ দখল করবে, অতএব ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও। একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য হচ্ছে, এই টাকার ভাগাভাগি নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব। এরপরে বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, যেমন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী সহ অন্যান্য প্রোগ্রাম হচ্ছে। এই সমস্ত প্রোগ্রামে চেয়ারে বসা নিয়ে, সামনে বসা নিয়ে, মঞ্চে বসা নিয়ে, বক্তব্য দেওয়া নিয়ে একটা হুড়োহুড়ির একটা পর্যায়ে বিরাট গ্যাঞ্জাম। তো এগুলো কিন্তু লেগেই আছে, এগুলো নতুন কিছু না। প্রতিদিন কোনো না কোনো খবর সারা বাংলাদেশ থেকে আসতেছে। তো আসলেই কি মিজানুর রহমান আজহারী মিথ্যা বলেছেন? মিথ্যা বলেন নাই। তো তাহলে বিএনপির নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন জানাচ্ছে? আজকে ইশরাকের বক্তব্য শুনলাম, ওনার নাম তো ইশরাকই, তাই না? এই যে ঢাকা মহানগরের একজন নেতা, উনি বলছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ঐক্য নষ্ট করছেন।
ঐক্য কি মিজানুর রহমান আজহারী নষ্ট করতেছেন না বিএনপি ঐক্য নষ্ট করতেছে? এই যে কয়েকদিন আগে রুহুল কবির রিজভী দুবার জামাতের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন, এতে করে কি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়েছে? মানে আমি ইশরাক ওনাকে পছন্দ করি, তরুণ উদীয়মান নেতা বিএনপির। ওনাকে প্রশ্ন করতে চাই, মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যে যদি ঐক্য বিনষ্ট হয়, তাহলে রুহুল কবির রিজভীর বক্তব্য কি আসলে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যে ভূমিকা রেখেছে, না আরো ফাটল ধরেছে? তো তাহলে আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যে অনৈক্য খুঁজে পান, তাহলে তো অ্যাডভোকেট রিজভীর বক্তব্যে অনৈক্য খুঁজে পাওয়ার কথা। তো তাহলে সেখানেও তো আপনার প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল, কিন্তু আপনি দেখিয়েছেন কিনা? দেখান নাই। দ্যাট মিনস আসলে আপনি বিএনপি করেন, তো বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে গিয়েছে, বক্তব্যটা বিএনপির ভোট ব্যাংকে কিছুটা হলেও এফেক্ট হবে, কারণ মিজানুর রহমান আজহারী একজন তুমুল জনপ্রিয় বক্তা। এই বক্তার একটা বক্তব্য কোনো দলের বিরুদ্ধে গেলে সেই দলের জন্য ক্ষতিকর হবে, এটা আপনি খুব ভালো করে জানেন। এই জন্য আপনার লেগেছে, এই জন্য আপনি প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু আপনার নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন না। আবার দুদু সাহেব দেখি কোন একটা মিডিয়ার সামনে উনি বলতেছেন এই যে আজহারি নাম আজহারি, আজহার নাম আজহার। মানে একজন রাজনীতিবিদের বক্তব্য এরকম হলে চলবে না। একজন রাজনীতিবিদ তিনি অবশ্যই শালীন ভাষায় বক্তব্য দিবেন, এমন বক্তব্য দিবেন যেটা জনগণ সাপোর্ট করে, যে বক্তব্য শুনে জনগণের মধ্যে একটা কমলতা, তার প্রতি একটা শ্রদ্ধা, তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। কিন্তু উনি বাংলাদেশের এখনকার জমানায়, মানে এই সময়কার তুমুল জনপ্রিয় একজন আলেম, তার নাম জানে না এমন কাউকেই আপনি খুঁজে পাবেন না। আপনি তাকে বলতেছেন আজহার নাকি মাঝহার। এই যে তুচ্ছতাচ্ছিল্য করা, এই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। মানে এই বক্তব্য দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছেন যে আসলেই আপনারা খাওয়ার জন্য বসে আছেন। আপনারা ধরেই নিয়েছেন যে আপনারাই সরকার গঠন করতেছেন। মিজানুর রহমান আজহারী একজন তুমুল জনপ্রিয় আলেম এবং বক্তা, জ্ঞানী মানুষ, তার যোগ্যতা আছে। তো এমন একজন মানুষের কোন একটা মন্তব্যে আপনার দ্বিমত থাকতেই পারে, কোন একটা মন্তব্যে আপনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতেই পারেন, কিন্তু সেখানে অবশ্যই যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তার বক্তব্যের জবাব দিতে হবে। যেমন রুহুল কবির রিজভীর বক্তব্যের বিরুদ্ধে জামাত প্রতিক্রিয়া দেখিয়েছে, সেখানে আপনাদের মতো তুচ্ছতাচ্ছিল্য করে, আপনাদের মতো বিএনপির নেতা রিজভীকে হেয় প্রতিপন্ন করে কোনো বিবৃতি দেয়নি। যতটুকু সম্মান প্রদর্শন করা প্রয়োজন ততটুকু সম্মান প্রদর্শন করেই রিজভী সাহেবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাত। এটাকে বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে নিয়েছে। তো একটি দলের আপনি শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, তো আপনার বক্তব্য এতটা অশালীন হবে কেন? আপনি বাংলাদেশের একজন নাগরিক, একজন জনপ্রিয় নাগরিক, একজন বাংলাদেশের বলা যায় এখন মানে আপার লেভেলের একজন সেলিব্রিটি। আপনি এমন ভাব দেখাচ্ছেন যে তাকে আপনি চিনেনি না। আপনাকে কয়জন চেনে দুদু সাহেব? বাংলাদেশের, আপনি তো বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা, তাই না? আপনাকে কয়জন চেনে? এটা তো আপনার বোঝা উচিত ছিল। মিজানুর রহমান আজহারীকে কয়জন মানুষ চিনে আর আপনাকে কয়জন চিনে, এটা তো আপনার বোঝা দরকার ছিল। আপনি তাকে চিনেন, জানেন, খুব ভালোভাবে জানেন। আপনি তাকে বললেন আজহার নাকি মাজহার, মানে কি? এগুলো কি? এটা কি রাজনৈতিক দলের কোন নেতার বক্তব্য হতে পারে? যাই হোক, আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে মেজর ডালিম মুক্তিযুদ্ধ বিষয়ে একটা কথা বলেছেন, যে কথাটা জামাতের সাথে মিলে যায়। সেটা হচ্ছে, উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ যখন চলছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের বুঝতে আর বাকি নাই যে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ হচ্ছে। মূলত পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে এই দেশটাকে ইন্ডিয়ার কাছে বিক্রির একটা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। এটা ইলিয়াস ভাই লাইভে বলেছেন। আর এই কারণেই কিন্তু জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কারণ তারা এটাই বলেছিল যে এক জালিমের কবল থেকে মুক্ত হয়ে আর এক জালিমের কবলে আমরা যুক্ত হতে চাই না, এটাই তো বলেছেন। তো জামাতের স্ট্যান্ড আর মেজর ডালিমের বক্তব্য মিলে যায় কিন্তু। তো এখন আসুন, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশের মানুষ ফেনা তোলে, মানে মুক্তিযুদ্ধের
স্টেক হোল্ডার হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। যদিও আওয়ামী লীগ একাই দাবি করে যে তারাই স্টেক হোল্ডার, কিন্তু বিএনপি আওয়ামী লীগের মানে মালিকানাকে বা আওয়ামী লীগ যে স্টেক হোল্ডার এটা বিএনপি অস্বীকার করে না। বিএনপি দাবি করে যে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার তারাও এবং আওয়ামী লীগও। কিন্তু দুই দলই মানে মুক্তিযুদ্ধকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে জামাতকে হেয় প্রতিপন্ন করে। তো এই যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা জনগণের ভোটের অধিকার, আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, যে কারণেই কিন্তু আপনার বিষয়টি মুক্তিযুদ্ধের দিকে গড়ায়। তো এরপরেও ওভারঅল মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনার মধ্যে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা, আপনার মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এই চারটা মূলনীতিকে সামনে রেখেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? তো এখন আসুন মুক্তিযুদ্ধের এই চারটি মূলনীতি, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার আর মানবিক মর্যাদা। তো প্রথম যে মূলনীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? তো যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, সেই আওয়ামী লীগে কি গণতন্ত্র কোনোদিন ছিল? মানে আমি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিনা ওই আলোচনায় যাচ্ছি না। যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, সেই আওয়ামী লীগে কখনো গণতন্ত্র ছিল? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগ দলে কোনো গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ একটি পরিবারতান্ত্রিক দল। আওয়ামী লীগের মূল মালিক ছিল শেখ মুজিব, তারপরে আওয়ামী লীগের মালিক হলো শেখ হাসিনা। এখন যদি কোনোদিন আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে হয় পুতুলের নেতৃত্বে আসবে, অথবা জয়ের নেতৃত্বে আসবে, অথবা রেহানার নেতৃত্বে আসবে। দলের সভাপতি ওই মুজিব পরিবারেরই কেউ হবে। এটা কি গণতন্ত্র নাকি পরিবারতন্ত্র? ওয়ান কাইন্ড অফ রাজতন্ত্র। অর্থাৎ আওয়ামী লীগ নামক কথিত রাজনৈতিক দলটি আসলে রাজতান্ত্রিক একটি দল। অর্থাৎ দলে মানে তারা দাবি করে গণতান্ত্রিক দল, কিন্তু ওটা আসলে রাজতান্ত্রিক দল বা পরিবারতান্ত্রিক দল। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি বিএনপিতে একটু চোখ বুলান, তারাও মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার এবং তারাও বড় বড় বুলি আওড়ায় যে ওনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন। এটা ওনারা মুখে বলেন, কিন্তু আপনি বাস্তবে দেখেন তো বিএনপি একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। মুক্তিযুদ্ধের চারটি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে গণতন্ত্র। তাদের দলেও কি গণতন্ত্র মানে হয়তো জিয়াউর রহমানের আমলে ছিল, আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমান পরবর্তী সময়ে বিএনপিতে আজ পর্যন্ত কখনো কি গণতন্ত্র ছিল? আওয়ামী লীগ যে আদলে রাজনীতি করে আজ পর্যন্ত এসছে, রাজতান্ত্রিক আদলে বা পরিবারতান্ত্রিক আদলে, একই আদলে বিএনপিও আজকে একটি রাজনৈতিক দল হিসাবে দাঁড়িয়ে আছে। বিএনপিতেও কোনো গণতন্ত্র নেই। বিএনপির মালিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তারপরে বিএনপির মালিকানা বেগম খালেদা জিয়া নিয়েছিলেন। এখনো তিনি মালিক, যদিও তার দল পরিচালনার মতো সেই সক্ষমতার এখন নাই, শারীরিকভাবে তিনি অসুস্থ, বৃদ্ধ একজন মহিলা, সুতরাং তার দ্বারা আর এই দল পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য আগে থেকেই তার ছেলেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসনের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। অতএব এই দলের মালিকও এখন তারেক রহমান। এই দলে কি আদৌ গণতন্ত্র আছে? নাই। তাহলে এই বুলিয়া উড়িয়ে লাভ কি? মুক্তিযুদ্ধের যে চেতনা, জামাত হয়তো মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বিএনপি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল নীতি, সেই
দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে সম্ভবত আমার ধারণা যে এরিয়াটার ঘটনা এটা হচ্ছে রাজশাহীতে, আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াতে এই ভিডিও দৃশ্যটা আপনারা দেখছেন। সেখানে স্থানীয় জনগণ এবং আমাদের বিজিবির চরম প্রতিবাদ এবং বাধার মুখে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা পতাকা বৈঠক সংগঠিত হয়েছে। সম্ভবত এখন তারা পিছু হটার চেষ্টা করছে, মানে একদম বাংকার টাঙ্কারের মতন অবস্থান করে বিজিবি এবং বিএসএফ একদম মুখোমুখি, পেছনে হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত থেকে তারা জড়ো হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। বরাবরই আমি আমার জায়গা থেকে সীমান্তে ভারতের বিএসএফ এর আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছি, আজকেও নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি সীমান্তে আমাদের বিজিবিরও লোকবল বাড়ানো দরকার। এই মুহূর্তে আবার যখন আমরা দেখছি, আমি যখন নিউজটা করছি, আরও একটা ঘটনা ঘটছে। শহীদ মিনার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে আমাদের বহিষ্কৃত প্রায় 18,000 বিডিআর সদস্য, বিডিআর হত্যাকাণ্ডের পর যারা বহিষ্কৃত হয়েছিল, তারা একটা মিছিল নিয়ে ওইদিকে যাচ্ছে। পুলিশের সাথে আবার সাংঘর্ষিক অবস্থান, তাদের দাবি তাদের চাকরি পুনর্বহাল করা হোক। সো দিস ইজ দ্য রাইট টাইম, তাদের প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠাই দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। এই 18-20 হাজার যারা আছে তাদেরকে পুনর্বহাল করে এরকম এখন আমাদের যে সীমান্তে ঝামেলাটা চলছে, এরকম স্থানে বিজিবির পরিমাণ, লোকবল আরো কয়েকশো গুণ বৃদ্ধি করতে হবে, কারণ পরিস্থিতির ভালো না। ঘটনার প্রেক্ষাপট দেখেন, নো ম্যানস ল্যান্ড এটা একটা আন্তর্জাতিক আইন, যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দুইটা দেশের যে বর্ডার থাকে, সেখানে বাংলাদেশের সীমানা হোক ভারতের সীমানা হোক, দুইটা দেশ থেকে একটা যৌথ এরিয়াকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো ধরনের কনস্ট্রাকশনাল স্ট্রাকচার, রাস্তাঘাট, বাড়ি কোনো কিছুই দুই দেশ নির্মাণ করতে পারবে না। এটা আন্তর্জাতিক আইন। কিন্তু ভারত সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেল 2-1 বছর আগেই সম্ভবত এই নো ম্যানস ল্যান্ডের 150 গজ এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে তারা একটা রাস্তা নির্মাণ করে ফেলেছিল। আর তৎকালীন সময় আমাদের যেই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা এটা নিয়ে এত প্রতিবাদ করে নাই। আর এর কারণে ভারত ভাবছে যে না, এখন যেহেতু একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমরা এখানে আবার আরেকটু কাজ করে ফেলি, কি নিরাপত্তার খাতিরে তারা এই নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এমনকি কিছু অংশে তারা পিলার টিলার বসাইয়া বেড়া দিয়েও ফেলছিল। এর মাঝখানে আমাদের স্থানীয় যে জনগণ আছে সীমান্ত বসবাসরত, তারা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানালে বিজিবিও সেখানে ইনক্লুড হয়। ইনক্লুড হওয়ার পরে ভারত বরাবরের মতন চীনা সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, পাকিস্তান সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, আর আমাদের সীমান্তে আসলে তাদের ভেতরের যেই বাগনাই বনে বিলাই রাজা মেন্টালিটি, এটা কিন্তু বের হয়ে আসে। আজকে আমরা দেখলাম কি, যে সেখানে বিএসএফ তারা ঘারামি করছে, ঘারামির এক পর্যায়ে বিজিবিও কিন্তু ঘারামিতে চলে গেছে, এবং দুই পক্ষই দুই দিক থেকে বাংকারের মতন করে বালির বস্তা, সিমেন্টের বস্তা দিয়া যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সর্বশেষ বিজেপির যিনি প্রধান আছেন আমাদের ওইখানের ওই এরিয়ার, এবং বিএসএফ এর যিনি দায়িত্বশীল প্রধান আছেন, দুই দলের মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছে, এবং বৈঠক হওয়ার পরে বিষয়টা আপাতত শান্ত। কিন্তু এই মুহূর্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে রেখেছে বিএসএফ। তার মানে এই না যে তারা আবার করবে না, রাতের আধারে কিন্তু এরকম শুরু করে বিভিন্ন জায়গায়। আজকে দেখছি আমরা, কোন জায়গার ঘটনা সেটা বলতে পারবো না, 2-3 জন বিএসএফ বাংলাদেশের এরিয়ার মধ্যে এসে গুলি চালাইছে, পরে জনগণ বাঁশ টাস লাঠি টাঠি নিয়ে এমন কেলানি কেলাইছে, এটারও হয়তো আবার রিয়েকশন তারা দিবে। তবে আমি এই মুহূর্তে আবারও বলি যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, বিশেষ করে যারা চোরা কারবারিরা আছেন, ভারতের দিকে ভুলেও ঢুকে না, ঢুকলে গুলি করে মাইরা ফেলবে। সুযোগ পাইলেই এরা এই প্রতিশোধটা নিবে, কারণ এখন এরা যে বাসটা খাইছে বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির বাধার মুখে, জনগণের বাধার মুখে, তারা কিন্তু এটা নিয়ে রাগ গোস্বা ক্ষোভ ভিতরে লালন করবে। তো আমি আমার স্থানীয় যে জনগণ আছেন এবং বিজিবির সেইখানে যারা ছিলেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষে না। আর ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম, 18-20 হাজার আমাদের বিডিআর, তারা প্রত্যেকে প্রশিক্ষিত সেনা, লম্বা একটা সময় তারা চাকরি থেকে বাহিরে আছে, তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করে শর্ট টাইম একটা কোর্স করাইয়া তাদের প্রত্যেককে ভারতের সাথে উত্তেজনাপূর্ণ যে সীমান্তগুলো আছে সেই সীমান্ততে তাদেরকে পাঠাই দেওয়া দরকার। তারাও তাদের দেশের জন্য চাকরি করবে, এমনকি আমাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে, তাদের পরিবারগুলো শান্ত থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে এগুলা নিয়ে ভারতের সাথে কঠোর অবস্থানে যাওয়া দরকার। রাষ্ট্র টু রাষ্ট্র ভালোবাসা থাকুক, জনগণ টু জনগণ ভালোবাসা থাকুক, কিন্তু
আমার দেশের সীমান্তে অথবা আন্তর্জাতিক নিয়ম নীতিকে তোয়াক্কা না কইরা যে কোনো অ্যাক্টিভিটিস এটাকে তারা বন্ধ করতে হবে। গায়ের জোর দেখে এখানে করা যাবে না। ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, এগুলাকে আন্তর্জাতিক মিডিয়া দ্বারা প্রচারিত করতে হবে যে ভারত বাংলাদেশের সীমান্তে কোন ধরনের স্বৈরাচারী ভূমিকা পালন করে। আমরা আশা করি আমরা বাংলাদেশের জনগণ সজাগ আছি, বিজিবি সজাগ আছে, এবং কি পিঠ দেখানো যাবে না। আজকে যেমন বুক চিতাইয়া আমাদের বীরেরা সেখানে দাঁড়াইছে, তবে বিএসএফ বিষয়টাকে হালকা নিবেন এটা আমরা বুঝি। আর আবারও ওয়ার্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি, যারা সীমান্তের এই পার ওপার যাতায়াত করবেন খুবই সাবধান, গুলি করে মাইরা ফালাই দিবে, এটা নিয়ে আমরা কিছু বলার থাকবে না। বিএনপি জামাত যা শুরু হয়েছে এগুলো আসলে কি? দর্শক, কালবেলার একটা রিপোর্ট, বিএনপি জামাত বহাস দ্বন্দ্ব নাকি মতবিরোধ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বন্দ্ব নাকি মতবিরোধ? বিএনপি জামাত সামনে সংঘাত সংঘর্ষ অনিবার্য, বিএনপি জামাত মারামারি হবে, অতএব এটা মতবিরোধ নয়, এটা দ্বন্দ্ব। জামাত হুমকি দিয়েছে যে বিএনপি ফাজলামি বন্ধ না করলে, ভারতের দালালি বন্ধ না করলে চাঁদাবাজ বিএনপির তালিকা জনসম্মুখে প্রকাশ করে দিবে, তারপরে জনরোষে পড়বে বিএনপি। আর বিএনপির পক্ষ থেকে জামাতকে স্বাধীনতা বিরোধী ৭১ পরাজিত শক্তি অমুক তমুক বলা হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে শুরুতেই জামাত জিতে গেল, জামাত শিবির জিতে গেল। কিভাবে? জামাত শিবিরের প্রচারকরা অলরেডি বিএনপিকে আওয়ামী লীগ গ্রুপে উপস্থাপন করতে পেরেছে, যে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, লুটপাট করত, আওয়ামী লীগ যেভাবে ভারতের দালালি করত, মুক্তিযুদ্ধ ব্যবসা করত, মুক্তিযুদ্ধকে টেনে অপরাজনীতি করত, প্রতিপক্ষকে দমন করত, ডিমোরালাইজ করত, ডিহিউম্যানাইজ করত, বিএনপি এখন সেম কাজ শুরু করেছে। এই বিষয়টা জামাত শিবির অলরেডি সমাজে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। এর মানে বিএনপি জামাত এটা মতবিরোধ নয়, এটা দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটা ছোটখাটো দ্বন্দ্ব নয়, দ্বন্দ্বটা হচ্ছে বাংলাদেশপন্থী ভার্সাস ভারতপন্থী দ্বন্দ্ব। জামাত শিবিরের সাথে এখানে শিক্ষার্থী জনতা আছে, বিএনপির সাথে টেম্পো স্ট্যান্ড আছে, অতএব এটাকে মতবিরোধ বলা যাবে না, দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে জামাত শিবির এগিয়ে। হ্যাঁ, মারামারি হলে বিএনপি এগিয়ে থাকবে, কারণ বিএনপির লাঠি সোটা বেশি, এক পর্যায়ে তাও বিএনপি দুর্বল হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এগিয়ে। কিন্তু বুদ্ধিভিত্তিক দৌড়ে দেখেন বিএনপি ধরাটা কিভাবে খেয়েছে। বিএনপির লোকজন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়, গরু চুরি করতে গিয়ে, ছাগল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়। সেখানে জিয়া সাইবার ফোর্স অমুক তমুক তারা বিএনপির জায়গায় জামাত শব্দটা লিখে এডিট করে ফটোকার্ড ব্যবহার করে প্রচার করে, আবার মুহূর্তের মধ্যে সেটা ধরা পড়ে যায়, জামাত শিবির লোকজন সেটা প্রচার। এর মানে অলরেডি বিএনপিকে, ছাত্রদলকে, আওয়ামী লীগকে যেভাবে গুজব লীগ বলতো মানুষ ৫ আগস্টের পর, ওরকম একটা গুজব দল হিসাবে বিএনপি ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের প্রচারকরা, অ্যাক্টিভিস্টরা। অতএব জামাত শিবিরে গিয়ে তো বিএনপিকে এখন মানুষ কি বলে? টেম্পো স্ট্যান্ড পার্টি, গুজব বাস, গুজব, মিথ্যা প্রচারণা। এটা এখন বিএনপিতে ওই যে ৫ তারিখের পর বা আগে যেটার সাথে একমত ছিলাম এখন একমত নই, অমুক তমুক চালাই দেন, নানান বিষয় না, এখন ওই বিএনপির এখন ওই অবস্থা হয়েছে। এই দ্বন্দ্ব না, এই মতবিরোধ না, এই দ্বন্দ্বে জামাত শিবিরে গিয়ে, এই দ্বন্দ্বে বাংলাদেশ বিজয়ী হবে, ভারতপন্থীরা পরাজিত হবে। দেখে এখানে মৌলিকভাবে কিছু বিষয় এসেছে। 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়ে উঠছে নানান প্রশ্ন। ক্ষমতা এমন এক জিনিস, বিএনপিকে দেখলে বোঝা যায় যে 25 বছরের রাজনৈতিক মিত্রের বিরুদ্ধে এখন ভারতের পরামর্শে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দুই দলেই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামাত দ্বৈত ভূমিকা রাখার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি ও মিত্রদের। এইটার সাথে আমি একমত, জামাতের প্যারাডাইম শিফট। এক্ষেত্রে সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামাত এক এক সময় এক এক কথা বলেছে, এই বিষয়ে জামাতকে কনক্রিট অবস্থান আরো জোরালোভাবে জানাতে হবে। দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শেখ হাসিনার সেই এসালমদের হয়ে ব্যাংক দখল করেছে অনেকে, এসালমদের হয়ে ব্যাংক দখল করেছে, মানে ব্যাংক দখল করেছে এটা বললেও হতো, কিন্তু এসালমদের হয়ে ব্যাংক দখল, অথচ এসালম থেকে 200 কোটি টাকা খেয়েছে বিএনপি। সারা দেশের টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। কারা পায়ের রক্ষাটা তাদের চেনে জনগণ। রুহুল কবির রিজভীর এই কথার মাধ্যমেই
মতবিরোধ আর থাকেনি, দ্বন্দ্বের রূপ নিয়েছে, যেটা একেবারে পাগলের প্রলাপ বলছে, মানে যে রেজবির মাথায় সমস্যা আছে, যে জামাত নাকি টার্মিনাল দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, আর টেম্পো স্ট্যান্ড পার্টির নাম হচ্ছে তাদের, আর জামাতকে বলে এটা। জামাত ইসলামী নেতা এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, এই বক্তব্যটাও এর মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে আসলে মতবিরোধ না দ্বন্দ্ব। বিএনপির শীর্ষ নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তা অসত্য, অনুমান ভিত্তিক ও মন করা। যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছে সেই প্রয়োজনীয়তা এখনো শেষ হয়নি। সবারই উচিত আগে নিজের দিকে তাকানো, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে সে কোথায় রয়েছে, তারপর অন্য বিষয় বলা উচিত। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। বিশেষ করে তারেক জিয়ার বক্তব্য, মানে তার বক্তব্যের মধ্যে কি কি বলতেছে, সে কিন্তু চায় সবসময় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকুক, দেশটা ভালোভাবে চলুক এবং সুষ্ঠুভাবে আমাদের দেশে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, সেইটা কিন্তু তার প্রতিটা বক্তব্য সে বলে। দর্শক শ্রোতা, এই নিয়ে আরও অনেক নেতাকর্মীরাও কিন্তু অনেক কথা বলেছে। মিজানুর রহমান আজহারি হুজুরও কিন্তু অনেক কথা বলেছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।